সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলবো শিশুদের ডেঙ্গু এবং হাম বর্তমান পরিস্থিতি আমাদের কি করণীয় তা নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইনুল ইসলাম খান, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে বর্তমানে ডেঙ্গু শিশুদের মধ্যে যে পরিস্থিতি রয়েছে সেটা কি উদ্বেগজনক কিনা? বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, আমরা একটার পর একটা জাতীয়ভাবে আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। একটা হলে এর মধ্যে গিয়েছে কেমন মিজেলস গিয়েছে, শেষ হয়েছে, সাথে সাথে ডেঙ্গুর যে সিজন সেটা চলে আসছে। আমরা ডেঙ্গুকে এখনও উদ্বেগজনক বলা যাবে না, বাট হচ্ছে আসলে তারা রুগীরা আসছে কিছু। ভবিষ্যৎ এখনও ধরেন পুরো বর্ষাটা আসবে, সময় আরও সময় আছে, যেই সময়টা আমরা মনে করতেছি হয়তো বা এটা বাড়বে, কমবে বলা যাবে না, কারণ এটা ক্রমশ বাড়ছে। উদ্বেগজনক অবস্থায় এখনো গিয়েছে বলা যাচ্ছে না, তবে আসতেছে, রেগুলারলি তারা আসতেছে পেশেন্ট। তারা কোন সময়টা আসলে বেশি আমাদেরকে আসলে কশাস থাকতে হবে? বর্ষার সময়টা আসলে সিজন তো আমরা জানি, বর্ষার সময়টাতে যখন পানি যে কোনো জায়গায় জমা থাকতে পারে, ওই সব সময়তে আসলে আমাদের দেখা যায় যে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা খুব বেশি হয়ে যায়। বর্ষা সিজনে বা পানি হল্ট হয়ে আছে এরকম যদি হয়, মাঝে মাঝে যদি বৃষ্টি হয়, পানি যদি কোনো জায়গায় জমা থাকার ব্যবস্থা হয়, সেই ক্ষেত্রে এই সময়টাকে আমরা, এটা বর্ষার পরেও হইতে পারে, কিছু আগেও হইতে পারে, মাঝে মাঝে বৃষ্টি হলো 3-4 দিন, পানিটা জমে গেল, সেই ক্ষেত্রে ওই পানির থেকেও যদি জমা পানি থাকে সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবেই। স্যার, শিশুদের যদি ডেঙ্গু হয় কি ধরনের লক্ষণ আসলে প্রকাশ পায়? শিশুদের ডেঙ্গু যেটা হচ্ছে, ডেঙ্গু তো একটা ভাইরাল ফিভার, জ্বর আসবে, সেই জ্বরটা আমরা সাধারণত বলি 2-3-4 পর্যন্ত উঠতে পারে, এবং সেটা প্রথম 3-4 দিন 5 দিন খুব বেশিই থাকে, 4-5 দিন জ্বর নিয়ে থাকবে, এবং সেই সাথে খুব হেডেক থাকবে, মাথা ব্যথা, গা ব্যথা, এবং সে তো অত কিছু বলতে পারবে না, খুব তার বোঝা যাবে যে তার শরীরে সব জায়গাতেই ব্যথা, সে অনেক সময় তারা হাঁটিও বন্ধ করে দেয় ব্যথার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ কিছু র্যাশ হয়, খুব ছোট ছোট র্যাশ হতে পারে, হাত পা লাল লাল হবে, এটা দিয়ে প্রেজেন্টেশন হবে, এবং 4-5 দিন পরে জ্বরটা পড়ে যায়। ওই পড়ে যাওয়ার সময়টা খুব রিস্ক থাকবে, তার আগ পর্যন্ত জ্বর থাকবে, গা ব্যথা থাকবে, বমি হতে পারে, কিছু কিছু বাচ্চা পেটে ব্যথা নিয়ে আসতে পারে, এবং পাতলা পায়খানা, ইভেন দেখা যায় হাইপোটেনশন, সেটার ক্ষেত্রে হাত পাগুলো ঠান্ডা নিয়েও আসতে পারে আমাদের কাছে, যে 5-6 দিন হয়ে গেছে জ্বরের, খেয়াল করিনি, এখন তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। মানে হাইপোটেনশন থেকে যেটা হয় আমাদের সবচেয়ে বড় খারাপ কমপ্লিকেশন, ওটা নিয়েও আমাদের সময় অনেক সময় চলে আসে কিছু বাচ্চা, বিশেষ করে আনঅ্যাটেন্ডেন্ট বাচ্চাগুলো এইভাবেই আমাদের কাছে প্রেজেন্টেড হয়ে থাকে। আপনি আসলে অলরেডি অনেকগুলো মানে সিভিয়ার সিমটম বলে ফেলেছেন, তারপরও জানতে চাইবো যে আসলে আমরা তো জ্বর হলেই সবাই আসলে হাসপাতালে চলে যাই না, তো শিশুদেরকে কখন আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদেরকে হসপিটালে কিংবা হাসপাতালে শরণাপন্ন হতে হবে? হাসপাতালে হ্যাঁ কিছু ডেঞ্জার সাইন আছে। আমরা শিশুদের ক্ষেত্রে যেটা বলে থাকি যে যদি দেখা যায় যে বাচ্চাটার কোনো কারণে পেটে ব্যথা হচ্ছে, বা দেখা যাচ্ছে ব্লিডিং পয়েন্ট, মানে দাঁতের গোড়া দিয়ে রক্ত আসছে, বা র্যাশ উঠছে, হাতে পায়ে নীলচে হয়ে যাচ্ছে, মানে হাত পায়ের তালুতে বা দাঁতের গোড়া দিয়ে রক্ত আসছে ব্রাশ করার সময়, অথবা দেখা যাচ্ছে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে বা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে, বা বমি করতেছে, বারবার বমি করছে, কিছু রাখতে পারতেছে না, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে আসতে হবে। এবং প্রাথমিকভাবে জ্বর 2-3 দিন যাওয়ার পরেই সাধারণত এই সমস্যাগুলো তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে জ্বর আসলে প্রথমে তো আমরা ডেঙ্গুর সিজন দেখে ডেঙ্গু চিন্তা করব, পাশাপাশি কিছু পরীক্ষা প্লাস ওই সিমটমগুলো মনে রাখতে হবে। যদি এরকম হয় যে সে কিছু খেতে পারছে না, অবশ্যই হাসপাতালে আসবে। সে জ্বরের, তার পেটে ব্যথা হচ্ছে, অবশ্যই হাসপাতালে আসতে হবে। তার ওরিয়েন্টেশনটা ঠিক নেই, ধরেন হয়তো দেখা যাচ্ছে সে একটু ড্রাউজি, ঘুম ঘুম ভাব, ঠিকমতো সজাগ হচ্ছে না, বা সে দাঁড়াতে পারছে না, এইসব পরিবেশ হলে অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তার মানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কখন আসলে হাসপাতালে নিয়ে আসতে হবে। স্যারের কাছে এবার জানতে চাইবো যে নর্মাল ভাইরাল ফিভার অথবা নর্মাল জ্বর এবং ডেঙ্গু, এই দুইটার মধ্যে আসলে আমরা আলাদা কিভাবে করব? নর্মাল ভাইরাল ফিভারগুলো হচ্ছে কি, আপনার জ্বরের মাত্রাটা যেমন খুব বেশি হয় তা না। ভাইরাল ফিভার হলে দেখবেন নাক মুখ দিয়ে পানি আসতেছে, লো গ্রেড ফিভার, সাধারণত 100-101 মধ্যে থাকে। দো ডেঙ্গু অলসো ভাইরাল ফিভার, কিন্তু ওটা কিন্তু 1-2টা পিক আসবে,
সারাদিনে 2টা পিকেট 102-3 পর্যন্ত উঠে যেতে পারে, এইটা একটা ব্যাপার। তারপর আপনাকে বুঝতে হবে প্রথমে সিজন, কোন সিজনে আপনি শীতের সময় একটা জ্বর আসলো বা খুব গরমের মধ্যে জ্বর আসলো, সেটাকে অবশ্যই ডেঙ্গু সিজনের সঙ্গে যে রিলেশনটা আছে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে তো সারা বছরই আমরা ডেঙ্গু চিন্তা করবো, ওইটা না, এটা একটা বিষয়। তারপর ভাইরাল ফিভারগুলোতে আরও কিছু দেখবেন যে বাসায় হয়তো বড় কারো জ্বর ছিল, হাঁচি কাশি জ্বর ছিল, সেটাও একটা ভাইরাল ফিভারের ইয়ে। ডেঙ্গুটা সাধারণত হয় কি যখন সিজন প্লাস দেখা যায় কমিউনিটিতে কিছু ধরা পড়তেছে, ধরুন আপনি শুনলেন যে পাশের বাসায় বা পেপারে দেখতেছেন বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রাদুর্ভাব হচ্ছে, তখন আপনি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ইটস ডেঙ্গু। আর কমপ্লিকেশন তো সাধারণত 2-4 দিন পরে আসে, প্রথম দিকে তো আসবে, সেই কমপ্লিকেশনটা আসবে ধরুন 4 থেকে 5 দিনের দিন আসবে। এই যে ঠান্ডা হয়ে যাওয়া, পেটে ব্যথা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া, এগুলো যখন লিকিং হয়, রক্তনালী থেকে পানিটা বের হয়ে আসে, তখন ওগুলো আসবে। তো ওইটা ভাইরাল ফিভারে তো এরকম হয় না, সাধারণত 2-3 দিন পরে ইউজুয়ালি ওইটা রিমিশনে চলে যাচ্ছে। এটা 2 দিন রিমিশন যাওয়ার পরেও কিন্তু ক্রিটিক্যাল একটা পিরিয়ড থাকে, যেই সময়টাতে আমাদের কেয়ারফুল হতে হবে। তাহলে মানে এই সময়টা আমাদেরকে আসলে খুবই গুরুত্ব দিতে হবে, সচেতন হতে হবে বিষয়টি নিয়ে। স্যারের কাছে একটি বিষয় জানতে চাইবো যে সবসময় আসলে ডেঙ্গু হলে আমাদের প্ল্যাটলেট কাউন্ট কত, এটা নিয়ে একটা কনসার্ন থাকে। তারপরে হচ্ছে গার্জিয়ানরা এখনই প্ল্যাটলেট দিয়ে দেন, মানে এটাই সবার আসলে মেইন কনসার্ন থাকে। এটা সম্পর্কে স্যার যদি একটু ক্লিয়ার করে বলতেন। ডেঙ্গু ইউজুয়ালি আমার মনে হয় এটা 2004-05 থেকে আমাদের দেশে হঠাৎ করে ডেঙ্গু, এবং তখন কিছু কিছু ঘটনা ঘটেছিল, মনে আছে কিনা আপনার, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে ফেলা হয়েছে পেটে ব্যথার জন্য, তারপরে খারাপ হয়েছে, এরকম অনেক কিছু। কিন্তু নাওডেজ কিন্তু প্ল্যাটলেট কাউন্টটা ইজ নট দ্য ইস্যু। এখন আমরা চিন্তা করি লিকিংটা, মানে ওর ফ্লুইড লসটা কতটুকু হয়েছে। কারণ ওর যদি লিকিং হয়ে পেটে পানি চলে আসে, ওইদিকে যদি পাশাপাশি চলে আসলে কি হবে, ওর প্রেশারটা ফল করবে। আমরা প্রেশার ফল করাটাকেই মেইন গুরুত্ব দিব। আমরা এমনও পেয়েছি রোগীর প্ল্যাটলেট কাউন্ট কমতে কমতে 10,000, 5,000-এ চলে আসে, বাট আমরা কিন্তু আনলেস and until there is any ব্লিডিং পয়েন্ট, যদি কোনোখানে রক্তক্ষরণ না হয়, there is no scope to transfuse প্লেটলেট, এটা আমরা দিই না। এখন আমরা দেওয়াটাকে খুব মানে এটা চিন্তাই করি না আমরা, আনটিল আনলেস ব্লিডিং না শুরু হয়। স্যারের কাছে এবার জানতে চাইবো যে আসলে সব বাচ্চারা তো হসপিটালাইজড হবেন না, কিছু বাচ্চা ঘরেও থাকবে না, সব বাচ্চাদেরকে আসলে আমরা হসপিটালে রাখার আমাদের সেই ক্যাপাসিটি নাই এবং দরকারও নেই। তো স্যার বাড়িতে যদি থাকে তার খাবারটা কেমন হবে, কেয়ারিংটা কেমন হবে? আমাদের সবচেয়ে ভয় হয় কি এই বাচ্চাগুলোকে টেক কেয়ার করার মতো লোকের যদি অভাব থাকে ঘরে, যে পানিটা পর্যন্ত খাওয়াতে পারবে না, বা আপনি একটু ওটস স্যালাইন বা একটু জুস বা খাবার যদি খাওয়ানো ইনশিওর করতে না পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে বাসায় রাখার কোনো সুযোগ নেই। বাসায় সেই বাচ্চা থাকবে যার কেয়ার গিভার আছে, তাকে বারবার পানি, মানে সাদা পানির চেয়ে আমরা বলবো প্রেফার করবো ওটস স্যালাইন, যে কোনো ফ্রুটস জুস, তারপরে আপনি রসালো, যে ধরেন জাউ ভাত বলেন, একটু ওয়াটারি আইটেম যেগুলোতে পানি জাতীয় খাবার যেগুলো আছে, যে জাউ ভাত খেলো, পানি খেলো, তারপরে এইদিকে ওটস স্যালাইন খেলো, ওগুলো খাওয়াইতে হবে। মানে পানিযুক্ত খাবার বেশি, পানি থাকবে এরকম লিকুইড ফুড, এগুলো একটু বেশি করে খাবে, ফুড আর ফ্রুটস। আর যদি মনে হয় যে না আমি টেক কেয়ার করতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো পেশেন্টকে হসপিটালাইজড রাখা বাচ্চার সেফটি প্রোফাইলটাকে মানে বাড়াই দিবে। কারণ আমাদের যে দুর্ঘটনাগুলো হচ্ছে, বাচ্চাগুলোর হাইপোটেনশন হয়ে যায়, তখন দৌড়াদৌড়ি হয়, ফাইনালি আমরা সেভ করতে পারি না কিন্তু এই বাচ্চাগুলোকে। বেশি হাইপোটেনশন দেরি হলে আসলে কি কি ধরনের কমপ্লিকেশন গুলো হয়? ডেঙ্গু হেমোরেজিক ফিভারের কথা আমরা শুনি বা শুনছি, যেটা এবার হওয়ার বেশি চান্স রয়েছে। এটা বেসিক্যালি আমাদের একটাই জায়গা হয় ঘটনা ঘটে, সেটা হলো এমন মাত্রায় ফ্লুইড বের হয়ে আসলো, জানি অ্যাসাইটিস ডেভেলপ করে গেল, পেটে পানি চলে আসলো, তারপর লাংসে 2 লেয়ার মধ্যে পানি চলে আসলো, তখন পাশাপাশি কি হয়, যখন শরীর আসলে পানিটা ধরে রাখতে পারছে না, হ্যাঁ পারতেছে না, তখন প্রেশারটা ফল করে যায়। ফল করে গেলে কি হবে, রেনাল ফাংশন শাটডাউন করবে, তার হাইপোটেনশনের পাশাপাশি শাটডাউন করবে, তার ব্রেইনের রক্ত কম সাপ্লাই হবে, অক্সিজেশন কমবে, তখনই কিন্তু পিআইসিউর ব্যাপারটা চলে আসে। টিল দেন আসলে পিআইসির কোনো রোল আমাদের কাছে থাকে না, যে তার হাইপোটেনশন নাই, আদারওয়াইজ সে ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ডেঙ্গু বাসা চিকিৎসা। আর যদি ওরকম কিছু মনে করি, তাহলে অবশ্যই হসপিটাল। হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই হসপিটাল নিতে হবে। স্যার এবার জানতে চাইবো যারা স্কুল গোয়িং, তাদের প্যারেন্টসদের জন্য আপনার কিছু বলার রয়েছে কিনা? প্যারেন্টসদের জন্য হয় কি, যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি দেখলাম একটা রুমে বসে অনেকগুলো মশা এই সিজনে মশা যাতে না থাকে, 1 নম্বর রুমে মশা ফ্রি থাকতে হবে। মসকিউটো টোটালি কিভাবে ইরাডিকেট করবেন, সেটা আপনার একটা হলো স্প্রেইং করা যেতে পারে,
পানি যেগুলো জমে আছে সেগুলা লার্ভা ওগুলো ধ্বংস করতে হবে। আর আমার যেটা মনে হচ্ছে কাভার্ড ড্রেস যত ফুল স্লিভ শার্ট প্যান্ট ফুল স্লিভ এগুলা পরাবে। আর কর্তৃপক্ষ থাকবে স্কুলে, তাদেরকে বলতে হবে যে মশা যাতে না থাকে এটা একটু আপনি ইনশিওর। বাসাতেও সেম, স্কুল গোয়িং বাচ্চাদের জন্য যখন গাড়িতে উঠলো গাড়ির মধ্যে একটা দুটো মশা থাকবেই, সেই মশা যদি ডেঙ্গু ক্যারি করে থাকে তাহলে হয়ে যাবে। অর্থাৎ গাড়ি থেকে শুরু করে স্কুলে যেই সব জায়গায় সে পড়ার জায়গায় সেই সব জায়গায় মশা ফ্রি রাখতে হবে, এখানে মসকিউটো ফ্রি। আর রাত্রেবেলা বাসায় থাকলে অবশ্যই মসকিউটো নেট ইউজ করতে হবে, কিছু রিপ্লিটেন্ট আছে যেগুলো দিলে মসকিউটো দূরে থাকে, ওগুলো ব্যবহার করতে হবে। স্যারের কাছে এবার যেটা জানতে চাইবো যে হাম নিয়েও তো আসলে আমরা মানে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়েছি দেশবাসী, আমরা সবাই জানি। তো বর্তমান পরিস্থিতিটা কি স্যার এখন যদি বলতেন? হাম রিসেন্টলি গত 7 to 10 days আমি আমার সরওয়ার্দী হাসপাতালের এটা আমি বলবো যে ফ্লোটা কমে আসছে। হামের যেই একটা মানে রেফার হয়ে আসতো 50-60 জন বাচ্চা একদিনে আসছে আমাদের সরওয়ার্দী মেডিকেলে, কিন্তু সবচেয়ে বড় ইউনিট আছে ওখানে 135 তিনটা ওয়ার্ডে প্রায় 100-250 পেশেন্ট থাকতো, সেখানে এখন কমে আসছে। এটা অ্যারাউন্ড 180 এরকমই চলে আসছে। মানে ফ্লোটা গত লাস্ট 10 days ধরে বা 5 days থেকে 10 থেকে 15 জন করে আসছে। স্যার হাম বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি পঞ্চগড় থেকে বলতেছিলাম। জি জি, পঞ্চগড় থেকে বলছেন, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার ছেলেটা 2.5 বছর বয়স। জি। ধরেন এই যে আপনার হাত পা গুলা চুলকাচ্ছে আর ছোট ছোট লাল লাল দানা দানা হচ্ছে, আর পেট ব্যথা করছে। আর পেট ব্যথা করছে, 2.5 বছর বয়স। স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন যে ওর জ্বর ছিল কিনা? জ্বর আছে একটু। জ্বর আছে। জ্বর আছে। এমনি মানে যেটা হচ্ছে যে হাত পায়ে যে গুড়ি গুড়ি বলছেন চাচ্ছেন, সেটা কিন্তু গ্রামে কিন্তু এখন প্রচুর মাত্রায় স্ক্যাবিস, ওইটার সঙ্গে ওটা মিলে যাচ্ছে কিনা আমি জানি না। চুলকানি আছে কিনা? চুলকানি আছে, রাতে বেশি চুলকায় এরকম কোনো? হ্যাঁ, চুলকানি আছে। এটা কি রাতে বেশি চুলকায়? হ্যাঁ, রাত্রে বেশি চুলকায়। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, এখন আসলে আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে বাচ্চাদের এই এখন স্ক্যাবিস কিন্তু চারদিকে একদম গ্রাম অঞ্চলে ভর্তি। ওদের মধ্যে আসলে ওই সেন্সটা মানে আমাদের মধ্যে হয় যেটা নাই, সেটা একই ঘরে থাকতেছে সবাই, একজনের পর একজন হচ্ছে, তাদের কাছে এই বোধটা নেই। আরেকটা হচ্ছে যে জামা কাপড় যে আলাদা ওয়াশ করা বা আলাদা পানিতে রাখা ধোয়া বা নিজে যে নিট অ্যান্ড এটা নাই, যার জন্য মানে আমাদের স্ক্যাবিস কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এখন কিন্তু ইনভেরিয়েবল আপনি দেখবেন একটা সুস্থ বাচ্চা ঢাকা শহর থেকে বাড়িতে গিয়েছে ঘুরে আসলে প্রথমে দেখবেন তার হাত পায়ে এইগুলো শুরু হয়েছে। মানে গ্রাম অঞ্চলে কিন্তু স্ক্যাবিস একদম সয়লাভ হয়ে গিয়েছে। এবং আমাদের যেটা সবচেয়ে প্রবলেম, আমাদের কিন্তু ওই ওষুধ মানে যেটা ওষুধ আমরা লট্রিক্স বা এই পারমিথ্রিন প্রিপারেশন সেটা তো অনেক সময় ফেল করছে, বিকজ ওটা অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট। সারাদিন 24 ঘন্টা বা 8-12 ঘন্টা রাখতে বলে এবং ওয়াশ করতে বলে, জামা কাপড় ধুইতে বলে, কন্টামিনেশন যাতে না, এটা একটা ছোঁয়াচে রোগ, এইগুলা যদি মেনটেন না করতে পারে এটা যাওয়া যায় না। তো আমার মনে হচ্ছে ওনার বাচ্চার যে ইতিহাস উনি বললেন, অ্যান্টিহিস্টামিন দিতে হবে, এবং যদি পাস হয় যে পিন পয়েন্ট পাস থাকে, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ওগুলো ড্রাই করে দেওয়ার আফটার আমাদেরকে স্ক্যাবিওল অথবা পারমিথ্রিন প্রিপারেশন ইউজ করতে হবে। পাশাপাশি যেই জিনিসগুলো বাসা আর কারু থাকলে তার চিকিৎসা করতে হবে, জামা কাপড় ধুইতে হবে এবং নিট অ্যান্ড ক্লিননেসের ব্যাপার যেটা আছে সেটা করতে হবে। স্যার আবার আরেকটা জিনিস আমরা দেখি যে মেডিসিন আমরা দিয়েছি, যেভাবে অ্যাপ্লাই করতে বলেছি, শুধুমাত্র হয়তো বা যে জায়গাটা আক্রান্ত সেই জায়গায় অ্যাপ্লাই করেছে। আমরা যেটা বলি যে পুরো শরীরে দেওয়ার কথা, ইদানিং কিন্তু স্যার স্ক্যাবিস নিয়ে আসলে আমরা খুবই মানে একটা মানে যন্ত্রণার মধ্যে আছি। আমার মনে হয় যে আমাদের কোনো একটা স্টেক হোল্ডার যারা, তারা হয়তো বা বুঝতে পারে না, অথবা আমরা হয়তো বা বললে মানে ঠিক মতো বুঝাতে পারি না কি জন্য, যে এটা গলা থেকে পা পর্যন্ত দিতে হবে এবং প্রতিটা ভাজে দিতে হবে। 24 ঘন্টা আমরা বলি, কিন্তু অনেকে বলে 12 ঘন্টাই আনাফ। 24 ঘন্টা রাখতে গোসল করতে হবে। এবং ধরেন ইন দ্য মিন টাইম যদি দুপুরে সে ওয়াশরুম ব্যবহার করে, তাহলে তার কিন্তু যেই অংশটা ছিল এটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে, আবার সেখানে ওইখানে অ্যাপ্লাই করতে। এই জিনিসগুলো না হতে আসলে কার্যকারিতা হারিয়ে ফেলেছে ওষুধটা, এবং স্যার রেজিস্ট্যান্টও হয়ে যাচ্ছে ঠিকমতো মানে ব্যবহার ঠিকমতো না করার জন্য। আচ্ছা স্যার, আমরা হাম নিয়ে কথা বলছিলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতি আমি বলবো এখন অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। আমরা হোপফুলি আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে ফ্লোটা আরও কমে আসবে।
তবে আমরা যে জিনিসটা আমাদের একটা লার্নিং এখানে এসেছে যে শুধুমাত্র যে ডিজিজটা আমরা ইমিউনাইজেশন বা ভ্যাকসিন প্রিভেন্টেবল একটা ডিজিজ, সেটা আমি বলবো যে এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সামগ্রিকভাবে সবার ব্যর্থতা যে আমরা ওই ভ্যাকসিনটা না দেওয়াতে আসলে এতটা স্প্রেড হয়েছে। হাম ছিল, থাকবে হয়তোবা, কিন্তু এইভাবে ছড়িয়ে যাওয়ার কোনো কারণে। তার মানেটা হচ্ছে আমরা যে রোগীগুলো দেখেছি, অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি তারা ইমিউনাইজড না, এবং তাদেরই এটা হয়েছে। ইভেন আমরা এমনও দেখেছি যে এটা আর একটু কষ্টকর বিষয় হচ্ছে, এটা 9 মাসে যে আমাদের টিকা দাঁড়িয়েছিল ওইটা কিন্তু কমে আমরা 5-6 মাসে বাচ্চাকে আমরা পেয়েছি। তার মানে ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা বাচ্চার মধ্যে আসে, আমরা যেটাকে অ্যাভারেজ 9 মান্থ, এটাও কিন্তু এখন আমাদেরকে রিথিঙ্ক করতে হবে যে এটা আসলে আমরা কমিয়ে ভ্যাকসিনটাকে আমরা 6 মাসে নিয়ে আসবো কিনা, বা শিডিউলটা চেঞ্জ করতে হবে কিনা। আমরা আজকেও আমরা রিপোর্ট করেছি আমরা 22 দিনের বাচ্চাকেও পেয়েছি, 22 ডেজ। তার মানে এখন চিন্তা করতে হবে যে রেট্রোগ্রেড আমি যদি মায়ের অ্যান্টিবডি টেস্ট করি, ইট ক্যান বি মানে একটা ইনফরমেশন যে হোয়েদার দ্য মাদার ওয়াজ ভ্যাকসিনেটেড অর নট। এটাও একটা চিন্তার এটা একটা বিষয় বিশাল বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। স্যারের কাছে জানতে চাইবো যে আসলে আমাদের একদম সাধারণ মানুষদের জন্য, একজন মায়ের জন্য স্যার কিংবা একজন বাবার জন্য যদি বলে দিতেন যে কোন লক্ষণটা দেখলে বুঝতে পারবো যে এটা হাম, কিংবা কিভাবে আসলে বুঝতে পারবো আমরা? হামের বিষয়টা এটাও কিন্তু একটা ভাইরাল ফিভার, যার জন্য জ্বর নিয়ে প্রেজেন্টেড হবে। জ্বর থাকবে, জ্বরের সঙ্গে ওয়াটারিং ফ্রম আইজ হবে, চোখ নাক মুখ দিয়ে প্রচুর পানি আসবে এবং রেড লালচে হয়ে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে। অনেক সময় আমরা কমপ্লিকেশন মুখে ঘা হবে, এবং দেখা যায় যে এটার ইনকিউবেশন পিরিয়ড তো 14 দিন, 7-14 ডেজ, বাট জ্বর 3-4 দিন হয়ে গেছে, দেয়ার আফটার র্যাশ, জাস্ট আপনি কানের পিছনে, কপালে, তারপরে বডিতে চলে আসলো র্যাশ, এবং টিপিক্যাল র্যাশ। কিন্তু এটা কিন্তু হামের যে র্যাশটা একদম টিপিক্যালি হয়ে সারা বডিতে হয়ে যাবে, এবং স্টেইনটা একদম দেখলেই বোঝা যাবে যে এটা হামের র্যাশ। এবং আপনার যেটা হচ্ছে মাদেরকে এটাই বলতে হবে যে এরকম যদি র্যাশ হয় ডাক্তার শরণাপন্ন হবেন। ইউজুয়ালি সুস্থ সবল বাচ্চাদের কিন্তু হামের ওই র্যাশ পর্যন্ত হয়ে হয়তো বা থাকবে, কিছু হবে না, কিন্তু সবচেয়ে বড় বিষয় তখন ইমিউনিটি কমে যাবে, তার কাশি শুরু হবে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ নিউমোনিয়া, তখন ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যায়। তার জন্য যেটা বলতে হবে যে 3-4 দিন জ্বর হওয়ার পর যদি তার র্যাশ অ্যাপিয়ার করে, টিপিক্যাল র্যাশ যেগুলো বললাম, সারা শরীর, কানের পিছন থেকে শুরু হবে, কপাল থেকে শুরু হবে এবং বডিতে ছড়িয়ে যাবে, তখন এটাকে আপনাকে অবশ্যই চিন্তা হবে। এবং সেই সাথে চোখ লাল এবং কনজাংটিভাইটিস হবে, মুখের মধ্যে ওরাল আলসার হবে, মুখে ঘা থাকবে, কপ্লিক স্পট। আরেকটা হলো মুখ হা করলে ভিতরে গালের মধ্যে সাদা দু একটা স্পট পাওয়া যাবে, সাদা রঙের। এগুলো হলো টিপিক্যাল পিকচার যে এটা হামি হয়েছে। পাশাপাশি মানে বাচ্চাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গিয়েছে বা হসপিটালে গিয়েছে, যেটা মানে বলা হয় যে ইনফেকশনের, যেমন করোনা থেকে বলা হয়তো যে একজনের সঙ্গে আরেকজন কন্ট্যাক্টে 4-5 জনের এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হামের ক্ষেত্রে কিন্তু একটা হামের রোগী আমাদের 15 থেকে 20 জনকে স্প্রেড করতে পারে। কন্টাজিয়াস মানে কতটা ছোঁয়াচে। আমরা হিস্ট্রি নেই যে আপনি বেড়াতে গিয়েছিলেন কিনা, বা জার্নি করছেন কিনা, বা কোনো হসপিটালে গিয়েছেন কিনা, টিকাদান কেন্দ্রে গিয়েছেন, এগুলো জিজ্ঞেস করতে হবে। পাশাপাশি স্যার কখন আসলে হামটা বিপজ্জনক হয়ে যেতে পারে, কখন আসলে শিশুকে হাসপাতালে নিয়ে আসতে হবে? বিপজ্জনক বলতে দেখা যায় মুখে তো ওদের ঘা হবে, মানে ওরাল আলসার হবে মুখে, ক্যানক্রাম অরিস খুব সিভিয়ার ফর্ম, মুখে ঘা হয় এটা। আর চোখে যদি আপনি দেখা যায় যে চোখে খুব ময়লা হচ্ছে বা চোখে কনজাংটিভ হচ্ছে, চোখেও কিন্তু অনেক সময় ভিটামিন এ ডেফিসিয়েন্সি যুক্ত বাচ্চাদের হামলে চোখে কিন্তু এফেক্টেড হয়, ব্লাইন্ডনেস পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। এই জিনিসগুলোতে চোখে মুখে যদি সিভিয়ার ফর্ম অফ ইনফেকশন হয়, প্লাস আপনি যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, মানে নিউমোনিয়া যদি ডেভেলপ করে, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস দ্রুত নিচ্ছে, তাহলে আপনি অবশ্যই হসপিটালাইজ করতে হবে। স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে কখন আমরা বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে পারবো, কখন হাসপাতালে আসলে আমরা যাব? হামের জন্য আমার কথা হচ্ছে, বা আমরা যেটা বলে থাকি যে সুস্থ বাচ্চা যাদের কোনো বডি ওয়েট মানে সব দিক দিয়ে সুস্থ, তার ওজন, হাইট, ওয়েট ভালো, খাওয়া দাওয়া রুচি ভালো ছিল, সেই সব বাচ্চা যদি হামে অ্যাফেক্টেড হয়, জ্বর র্যাশ পর্যন্তই হয়, তাদের কোনো সমস্যা হয় না। আমরা বাসায় হয়তো একটা অ্যান্টিহিস্টামিন দেবো, একটা জ্বরের ওষুধ দিব, একটা অনেক সময় যদি কাশি হালকা থাকে আমরা অ্যান্টিবায়োটিক বাসায়। আর যদি যেই কথাগুলো বললাম, যদি আপনি চোখে এরকম হয় যে চোখে ময়লা হচ্ছে, চোখের ময়লা হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মুখের মধ্যে ঘা হচ্ছে, সেই ঘাটাও খেতে পারছে না, তাকে খাওয়ার থেকে দূরে রাখতেছে, এটা একটা। 3 নম্বর হচ্ছে আমি বলবো যে যদি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে ধরে নিতে হবে নিউমোনিয়ার দিকে চলে এসে। এইগুলো হলে আপনি কোনো বিন্দুমাত্র সময় নষ্ট করা যাবে না।
এবং আমি যেটা বলবো আপনার মাধ্যমে বলতে চাচ্ছি সবাইকে যে জেনে শুনে বের হবেন। এগুলো হাম যেহেতু একটা কন্টাজিয়াস, সব হাসপাতাল কিন্তু রাখে না ওরা, দেখা যাচ্ছে রেফার্ড হইতে থাকে 3টা হসপিটাল। তো সেই ক্ষেত্রে আমি আমাদের ম্যাক্সিমাম সব গভর্নমেন্ট ইনস্টিটিউটে কিন্তু হাম নিচ্ছি আমরা জেনারেল হসপিটালগুলোতে, সরাসরি ওই হসপিটাল অথবা ঢাকা শিশু হাসপাতাল, তারপরে যে আমাদের কি বলে আমাদের এই যে ডিএনসিসি যেটা, এগুলাতে একদম হামের ইউনিট আছে, এখানে চলে আসবেন সমান মানে আসলে আগে বের হওয়ার আগেই প্রিপারেশনটা থাকবে যে হ্যাঁ যে এইভাবে হসপিটালগুলোকে বুঝতে হবে, বুঝে বের হতে হবে। স্যার, যেই বাচ্চারা বাসায় থাকবে, বাসায় থাকার মতো যারা, তাদের বাসার পরিচর্যাটা কেমন হবে? ওই একই বিষয়, যেটা হচ্ছে তার খাওয়াটাকে এনশিওর করতে হবে। এবং ওই এনশিওরটা কীরকম, সফট খাওয়া দাওয়া করবে, একটু হাইড্রেশন মেনটেন করতে হবে, ওরাল স্যালাইন খাবে, জুস খাবে, পানি খাবে এবং পুষ্টিকর খাবার খাবে। ভাইরাল ইস্যুগুলোতে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু খাওয়া, আপনি ভাইরাল ইস্যুগুলোতে আপনার বডি ইমিউনিটি যতটা ধরে রাখা যায় সেটা করতে হবে। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার মনে হয় যে হাইস্ট দিতে হবে, যে ও যা খেতে চাবে তাই দিবেন, দেখবেন না আপনি ভাইরাস বেশি দিন থাকবে না। আর যখনই আপনি উইক হয়ে যাবেন, ভাইরাসও পেয়ে বসবে, ব্যাকটেরিয়াও পেয়ে বসবে। অতএব আমার ওদের বাসায় ওর পছন্দ মতো খাওয়া খাবে এবং সবগুলোর মধ্যে পানির আধিক্য থাকে, এরকম খাওয়া খেতে হবে ওকে। স্যার, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ভ্যাকসিনেশন। আসলে এখানে ভ্যাকসিনেশনটা কতটা গুরুত্বপূর্ণ? হামের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের বিকল্প নেই। আপনি হামের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই। হাম যদি আপনি প্রিভেন্ট করতে চান, ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে হবে। এবং আমরা 9 মাস এবং 15 মাসে যেই দুটো ভ্যাকসিনের ব্যাপার আছে, এই দুটার ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। এবং এটা কিন্তু এবার জাতিকে বা বিশেষ করে আমাদের দেশের অনেক সবাই দেখলো কি হইতে পারে ভ্যাকসিন না দেওয়ার প্রভাব। স্যার, ভ্যাকসিন নিয়ে তো আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম আন্টি, ধন্যবাদ আপনাকে এবং ডাক্তার সাইফুর রহমান স্যারকে। আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমার মেয়ের মেয়ে, আমার নাতনির বয়স 4 মাস। 4 মাস? আচ্ছা 14 মাস, 14 মাস, জি। 14 মাসের ভিতর যখন হয়েছে, মানে 10 মাস পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো ছিল। ওর প্রবলেমটা হচ্ছে বেশি কান্নাকাটি করে, আর খাওয়া দাওয়া ভালোই খায়, কিন্তু যতদিন যাচ্ছে আস্তে আস্তে ওজন কমতেছে এবং মানে হালকা হয়ে যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে এবং ডিস্টার্ব করে বেশি। এমনি সবকিছু ঠিক আছে, এই সমস্যাটা মাঝে মাঝে একটু আমাশা হয়, পেট খারাপ হয় মাঝে মাঝে। সমস্যাটা কি স্যার একটু দয়া করে বলবেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। 14 মাস বয়স, স্যার ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচি নেই, মাঝে মাঝে একটু পেট খারাপ হয়। 14 মাস বয়স, ওজনটা জানা যা উচিত ছিল আমাদের, যে ওজনটা হয়তো বা 10 থেকে 12 কেজির মধ্যে থাকলে আমার মনে হয় সমস্যা নেই। তারপরে রুচিটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য কজ অফ এনিমিয়া বলেন, অরুচি বলেন, একটা কারণ হলো কৃমি। এক নাম্বার হলো ওনার কৃমির বিষয়টা শুনতে হবে যে কৃমি আছে, কিন্তু কৃমির ওষুধ আমরা সাধারণত 1 বছরের পরেই আমরা দিতে পারি, ওইটা একটা চিন্তা করতে হবে। আরেকটা হলো রক্ত শূন্যতা কিন্তু আমাদের টেস্ট বাডগুলোকে নষ্ট করে দেয়, মানে অ্যাট্রোফি হয়ে যায়, তখন বাচ্চা রুচি পড়ে যায়। তো সেই ক্ষেত্রে ওনার আসলে হিমোগ্লোবিন, সিবিসি, হিমোগ্লোবিন এগুলো করতে হবে, রক্ত শূন্যতাটাকে অ্যাড্রেস করতে হবে। আসলে রক্ত শূন্যতা হলে বাচ্চার ওজনও কমবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং ওয়েট লস করবে, এটা করতে হবে। আর হলে সেই সাথে আমার নিজের মূল পেটের সমস্যা আছে, আমরা এক কাজ করতে পারি, ওর স্টুল আর ইসিএস এগুলো সবই করতে হবে, ইউরিন মানে ওর একটা টোটাল স্ক্রিনিং করতে হবে একজন ভালো ডাক্তারকে দেখে, তারপরে বাকিটা। আর হলো যদি আদারওয়াইজ নর্মাল এই ইনফেকশন বলেন, ইউটিআই বলেন, স্টুলে ধরেন কোনো ডিসেন্ট্রি বলেন বা অ্যানিমিয়া, এগুলো কারেক্টেবল। যদি কনজেন্টাল কোনো প্রবলেম, যেমন আমরা অনেক সময় এইসব বাচ্চাগুলোকে স্ক্রিনিং করতে যাই, দেখি যে ওর কোনো হার্টের কোনো ডিজিজ রয়ে গেছে বা তার অ্যাজমা, রেসপিরেটরি কোনো প্রবলেম, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েট গেইনের একটা বিষয় শেডেড হবে, সে ওজনটা কমে যেতে থাকবে। অনেক সময় সার্টেন টাইম পরে দেখা যাবে আসলে তার এগুলা ইফেক্ট হচ্ছে যে ওজন বাড়তেছে না, বা তার কিছু জন্মগত কোনো ত্রুটি এক্সক্লুড করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর যেই সব ডিজিজগুলো বললাম, পেট চিন্তা করবেন, ইউরিনের কোনো ইনফেকশন চিন্তা করবো, আর রক্তের কোনো ইনফেকশন প্লাস হিমোগ্লোবিনটা, এগুলো করলে আমার মনে হয় যে উনি একটা সমাধান আসতে পারবেন। স্যারের কাছে আমরা মানে কথা বলছিলাম আসলে আমরা হামের টিকা নিয়ে। হামের টিকাটা আমাদের 2টা ডোজ, 9 মাস এবং 15 মাস। এটা আমাদেরকে একমাত্র উপায় হলো হামের টিকা দিয়ে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি ইজিলি। এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, আমরা এটা করলে আমাদের হামের একটা কাভারেজ ছিল 88%, এখন কিন্তু আমরা লাস্ট ইস্যুগুলোতে আমরা শুনতে পাচ্ছি 65 এরকম। তার মানে দেখেন এটা অনেক কমে আসছে। কী জন্য কমে আসছে? আপনি ঢাকা শহরে চিন্তা করেন, আমরা একটা কথা বলি, ল্যাম্প পোস্টের নিচে কিন্তু অন্ধকার,
আপনি ঢাকা শহরে আপনি 100টা বাচ্চাকে স্ক্রিনিং মানে খোঁজ নেবেন, আই এম শিওর যে ওখানে অনেক মানুষ, অনেক আমরা শিক্ষিত লোক, তারা কিন্তু টিকাটা দেয়নি। এটা একটা দুঃখজনক। এবং আমি যেটা বলবো সরকারের থেকে, আমি যেটা সরকার এখন কিছু কিছু ইনস্টিটিউট করেছে, ভ্যাকসিনেশন কার্ডের বিকল্প নেই। যে কিনা ভ্যাকসিন কার্ড দেখাতে পারবে না, তার জন্য আসলে অনেক ফ্যাসিলিটিস মানে কমাই দেওয়া উচিত। একটা ব্যবস্থা ভাইস ভার্সা থাকতে হবে, কারণ আমরা সরকার কিন্তু বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছে ইপিআইয়ের মাধ্যমে 10টা ডিজিজ প্রিভেন্ট করার জন্য। আপনি কেউ যদি দেখা যায় যে সেদিন, এখন দেখেন আমার কাছে রুগী আসলো 1.5 মাস টিকা শুরু করেছেন না, দেই নেই, মানে আপনি চিন্তা করেন যে 2 মাস 2.5 মাসও হয়ে গেছে তার টিকাই শুরু করেনি। এই যে একটা মানে এই যে নিয়ম ভাঙার প্রবণতা, এটা খুব খারাপ। এবং হামটা হয়েছে শুধুমাত্র আমি বলবো যে এটা একটা অনেক এই স্প্রেড হয়ে যাওয়ার কারণই হলো ভ্যাকসিনটাকে দেওয়া। ভ্যাকসিন দিলে আমি বিশ্বাস করি 2টা ডোজ দিলে আমার মনে হয় যে সে লাইফ লং ইমিউনিটি পেয়ে যাবে। এটা হামের ব্যাপারে। স্যার, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো পরিশেষে এসে আমাদের দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হচ্ছে, হামের জন্য আমরা টিকা দিব। আমি একটা অনুরোধ করব অ্যাজ এ ফিজিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ, আপনারা আপনাদের বাচ্চাকে এই ইপিআই ভুক্ত যে 10টি টিকা আছে এটার ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করবেন না। এটাতে যেটা হচ্ছে যে আপনার বাচ্চাটা কিন্তু 100 জন বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা টিকা দিবে না সেই কিন্তু সবার মধ্যে একটা ভালনারেবল একটা স্টেটে থাকবে। হঠাৎ করে হাম প্রাদুর্ভাব হলো আর কারু হবে না, আপনার বাচ্চাটার হবে। এটা আপনাকে 1 নম্বর বুঝতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই হামের টিকাটা দিবেন। আর 2 নম্বর হচ্ছে যে ডেঙ্গুর ব্যাপারে যেটা হচ্ছে, ডেঙ্গুতে আমরা যেটা বলে থাকি, এই বর্ষার সিজনগুলোতে পানি জমে থাকে, এই বিষয়গুলোতে খুব কেয়ারফুল হতে হবে। মশারি টাঙাতে হবে এবং আপনি লং স্লিভ যেসব জামা কাপড় প্যান্ট এগুলো যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমবারের ডেঙ্গু কিন্তু নর্মাল একটা ভাইরাল ফিভার মতো হয়ে চলে যায়। ডেঙ্গুর 4টা স্ট্রেন আছে, পরবর্তী 2য় 3য় 4থবার যদি ওই 3টে স্ট্রেন দিয়ে প্রতিবারই বাচ্চার মর্টালিটি বলেন বা মরবিডিটি বলেন অনেক বেড়ে যায়। অতএব একবার হলেই মনে করতে পারবেন না যে আমার বাচ্চাতে একবার হয়েছে আর হয়নি, আরও 3-3বার হওয়ার সম্ভাবনা থাকে। অতএব ডেঙ্গু থেকেও কেয়ারফুল হবে, বিশেষ করে এই সিজনগুলোতে আপনি খুব কেয়ারফুল হবেন। মশা যাতে দূরে থাকে, ঘর যাতে মশামুক্ত থাকে, এটা ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাদের সবাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। ধন্যবাদ আপনাকেও। শুধু দর্শক, শিশু আমাদের পরিবারের সকলের সবচেয়ে ভালোবাসার জায়গা। সেই শিশুর হাম এবং ডেঙ্গু নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে আজ এখনই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।